উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের আমাদের সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। এবং তোমরা ইতিমধ্যেই আমাদের ইউটিউব চ্যানেলে জানতে পেরেছো উত্তরবঙ্গে আমাদের যে ফালাকাটা কলেজ রয়েছে, আমাদের ফালাকাটা টিউশন সেন্টার সংলগ্ন এখানে কিন্তু খুব ভালো রেজাল্ট হয়েছে আমাদের এই সায়ন টিউশন সেন্টারের অনুপ্রেরণায় এবং সাহায্যার্থে। তোমরা যারা বাইরের কলেজে রয়েছো, যারা অনলাইনে ক্লাস করতে চাইছো, স্বল্প মূল্যের বিনিময়ে আমাদের সেন্টারে অ্যাডমিশন হতে পারো। 100% সাজেশন নোটস তোমরা পেতে পারো। তাই দেরি না করে আমাদের সেন্টারে অতি সত্বর অ্যাডমিশন হও। আমাদের সেন্টার থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভিডিও আমরা আপলোড করেছি। আমরা আজকে 4th সেমিস্টার এবং 2nd সেমিস্টারের AEC বাংলার একটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সুকুমার রায়ের একটি নাটক লক্ষণের শক্তিশেল। এই লক্ষণের শক্তিশেল যে নাটকটি রয়েছে অনেকটা বড় নাটক, আমরা পুরো নাটকটা একটা ভিডিওতে সম্ভব নয়। এই লক্ষণের শক্তিশেল যে নাটকটি রয়েছে হাস্যরসাত্মক নাটক। এই নাটকের 4টি দৃশ্য রয়েছে। আমরা এই নাটকের 4টি দৃশ্য 4টি ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। আজকে আমি তোমাদের লক্ষণের শক্তিশালী নাটকের যে প্রথম দৃশ্য রয়েছে রামের শিবির, আমরা এই প্রথম দৃশ্যটি আজকে পুরো ধরে ধরে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিপ্ট না করে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে ভেতর থেকে যে কোনো ছোট প্রশ্ন আসলে তোমরা কিন্তু বানিয়ে লিখতে পারবে। প্রথমে আমরা জানি লক্ষণের শক্তিশাল একটি কি ধরনের নাটক। লক্ষণের শক্তিশাল একটি হাস্যরসাত্মক নাটক। সুকুমার রায়ের যে ধরনের রচনাবলী পরিবেশিত হয়েছে তার মধ্যে একটি হাস্যরস গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। শান্তরসকে হাস্যরসে রূপান্তরিত করার যে একটা ক্ষমতা, একটা দক্ষতা, একটা বিচক্ষণতা সুকুমার রায়ের লেখনীতে কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই লক্ষণের শক্তিশালী সমাজের বাস্তবতাকে অবলম্বন করে হাস্যরসের ঘেরাটোপে, হাস্যরসের মোড়কে এমন সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে লক্ষণের শক্তিশালী নাটকটি না পড়লে তার উপলব্ধি করা যাবে না। তা আমরা লক্ষণের শক্তিশালী যে হাস্যরসাত্মক নাটকটি রয়েছে এটি অলোকা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এর 4টি দৃশ্য রয়েছে। আমরা প্রথম দৃশ্য আজকে আলোচনা করছি। একটু ভালো করে পুরো বিষয়টাকে দেখবে, একটু সময় লাগবে, পুরো ভিডিওটা ভালো করে খেয়াল করো। প্রথম দৃশ্য রামের শিবির। আমরা এখানে কিছু চরিত্র পাব। রাম, জাম্বুবান এবং রামের যে রাজসভার যারা বাকিরা রয়েছে অর্থাৎ সভাসদ, আমরা এখানে সকলে বলে প্রেজেন্টেশন করব। এবং রয়েছে বিভীষণ, রয়েছেন লক্ষণ, সুগ্রীব এবং দূত। প্রথম দৃশ্যে যে দূত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সে বিষয়টিও রয়েছে। আমরা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যেই আমরা প্রথম রামকে আমরা বলতে শুনি যে কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলাম কি রাবণ বেটা একটা মস্ত বা লম্বা তাল গাছে চড়েছে। চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পপাচ্চ মমাচ্চ। এখান থেকে একটা প্রশ্ন আসে তোমাদের যে কাল রাত্রিরে আমি একটা স্বপ্ন দেখেছি। কে কি স্বপ্ন দেখেছিল, অর্থাৎ বক্তা কে, তিনি কি স্বপ্ন দেখেছিল? 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো কে স্বপ্ন দেখেছিল? রাম কি স্বপ্ন দেখেছিল? যে রাবণ বেটা একটা লম্বা তাল গাছে চড়েছে, চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পপাচ্চ মমার্চ। এবং জাম্বুবান বলছে তবে হয়তো রাবণ বেটা সত্যি সত্যিই মরেছে। রাজস্বপ্ন তো মিথ্যে হয় না। রাজসভার যারা সকলে ছিল তারা সকলে বলছে হয় না, হবে না, হতে পারে না, অর্থাৎ রাজস্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। রাম বলছে আমি হনুমানকে বললুম যা বেটাকে সমুদ্রে ফেলে দিয়ে আয়। হনুমান এসে বললে কি ফেলবারও দরকার হলো না, সে একেবারে মরে গেছে। সকলে বলছে বাহ বাহ, একদম মরে গেছে, বেশ, আর চাই কি, খুব ফুর্তি করো।
তখন বাইরে গোলমাল। ওই দেখো রাবণের রথ দেখা যাচ্ছে, দেখেছিস ওইটা রাবণ, ওই যে লাঠি কাঁধে সকলে, সে কি রাবণ বেটা তবু মরেনি, বেটার জান তো খুব কড়া। অর্থাৎ আমরা প্রথমে যে বিষয়টা দেখেছি সেখানে রামচন্দ্রের স্বপ্নের কথা, রামের স্বপ্নের কথা বলেছি। দ্বিতীয় যে পার্টটা আমরা পেয়েছি, দেখা যাচ্ছে রাবণের রথ দেখা যাচ্ছে, ওইটা রাবণ, লাঠি কাঁধে রাবণ আসছে। তখন বলা হচ্ছে রাবণ বেটা সত্যিই মরেনি, বেটা জান তো খুব কড়া। জাম্বুবান বলছে ওই হনুমান বেটাই তো মাটি করলে, তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলেই না গোল চুকে যেত? না, বেটা আবার বিদ্যে জাহির করতে এসেছে, একেবারে মরে গেছে। বিভীষণ তখন বলছে চোর পালালে বুদ্ধি বাড়ে। এটাও কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের দিতে পারে, চোর পালালে বুদ্ধি বাড়ে, বক্তা কে এবং এই কথা বলার প্রসঙ্গ আলোচনা করো। তাহলে বক্তা হলো বিভীষণ। কোন প্রসঙ্গে এই কথা বলেছে? অর্থাৎ রাবণকে যে সে যখন তাল গাছ থেকে পা পিছলে পড়ে গেছে, হনুমান যদি তাকে সমুদ্রে ফেলে দিত তাহলে আজকে রাবণ আর ওই লাঠি কাঁধে নিয়ে আক্রমণ করতে এগিয়ে আসতে পারতো না। তাই এখানে বলা হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে। তখন দূতের প্রবেশ হলো, যেহেতু এটা নাটক মানেই একটা মঞ্চ উপস্থাপনা রয়েছে। দূত যখন প্রবেশ করছে তখন সকলে বলছে কি হে, খবর কি? দূত বলছে আগে আমি এইমাত্র আসছি। লক্ষণ বলছে ব্যাস মস্ত খবর দিয়েছো আর কি। জাম্বুবান বলছে এইমাত্র আসছো, তোপ ফেলতে হবে না। রাম বলছে কি ঘটলো আজ, না ঘটলো সেটা গুছিয়ে বলো, তোমার তো কাজ এটাই, তুমি দূত, তোমার কি ঘটনা ঘটেছে সেটা আমাকে গুছিয়ে বলো। তখন দূত বলছে আগে আমি ছান টান করেই পুঁই শাক চচ্চড়ি আর কুমড়োর ছেচকে দিয়ে 4টি ভাত খেয়েই অমনি বেরিয়েছি। অবশ্যই আজকে পাজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ লিখেছিল, কিন্তু কি হলো জানেন, আমার কুমড়োটা পচে যাচ্ছিল কিনা। বেশ হাসির খোরাক জুগিয়েছে এখানে পাঠকদের। দূতকে বলা হয়েছে যে বাইরে গোলযোগটার কারণ কি, কিসের জন্য বাইরে গোলযোগ হয়েছে, সে উত্তর না দিয়ে দূত জানিয়েছে আমি বাড়িতে স্নান টান করে পুঁই শাকের চচ্চড়ি আর কুমড়োর ছেচকি দিয়ে 4টি ভাত খেয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি। অবশ্য আজকে ওই কুঞ্জিকাতে লেখা ছিল ওই কুমড়ো খাওয়া যাবে না, কিন্তু কি হবে, কিন্তু এই কুমড়োটা যে পচে যাচ্ছিল তাই কুমড়োটা খেয়েছি। তাহলে একজন দূতের কাজ, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, রাজা তাকে জিজ্ঞাসা করেছে বাইরে গোলযোগের কারণ কি, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তার উত্তর না দিয়ে সে বাড়িতে কি দিয়ে খেয়েছে সেই উপস্থাপন করেছে। সকলে একসঙ্গে বলছে বাজে বকিস নে, কাজের কথা বল। অনেক সময় কোশ্চেনটা দিয়ে থাকে, বাজে বকিস নে, কাজের কথা বল, বক্তা কে এবং বাজে কথাটি কি। বুঝতে পারলে বাজে কথাটি কি? দূত বলছে হ্যাঁ হ্যাঁ, খেয়ে উঠেই ঘন্টা 2-3 জিরিয়ে সেখানে গিয়ে দেখি খুব ঢাকঢোল বাজছে, ধারা ধারা ধার ধারা। অর্থাৎ দূত বলছে যে আমি খাওয়া দাওয়া করে ঘুম থেকে বলছে উঠে 2-3 ঘন্টা জিরিয়ে দেখি খুব ঢাকঢোল বাজছে, বলছে ধেরা 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 দা ধেরা বলে ঢাকঢোল বাজছে। সকলে তখন বলছে মার বেটাকে মার, বেটার কান কেটে দে। এটা অনেক সময় দিয়ে থাকে কোশ্চেন যে মার বেটাকে মার, বেটার কান কেটে দে। বক্তা কে? বক্তা হচ্ছে রাম এর সভাসদের বাকি যারা ছিল অর্থাৎ সকলে। কার কান কেটে দেওয়ার কথা বলেছে? দূতের কান কেটে দেওয়ার কথা বলেছে। কেন কেটে দেওয়ার কথা বলা হয়েছে? দূতের কাজ রাজসভার বাইরে কি গোলযোগ হয়েছে সেই বিষয়ে তথ্য জানতে চেয়েছিল রাম, কিন্তু সেই বিষয়ে তথ্য উপস্থাপন না করে সে বাড়িতে কি দিয়ে খেয়েছে, কিভাবে জিরিয়েছে, কি হয়েছে তার তথ্য উপস্থাপন করছেন। তাই সকলে ক্ষেপে গিয়ে রেগে বলেছিলেন দে বেটার কান কেটে দে। জাম্বুবান বলছে বেটার ধেরা 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 চলছে যেন রেকারিং ডেসিমেল। সুগ্রীব বলছে বেটা তুই ভালো করে ধারাবাহিক রূপে আদ্যপান্ত পর্যায় পরম্পরা ভাবে বলবি নাকি? রাম বলছে তারপর কি হলো শুনি, তত কিম। অর্থাৎ দূত তখন গানের ভঙ্গিতে, গানের সুর করে তিনি রাবণের যে যুদ্ধযাত্রা অর্থাৎ রামচন্দ্রের শিবিরের মুখ যে আক্রমণ বা আগমনের বার্তা তিনি বলেছেন কিভাবে।
আসিছে রাবণ, বাজে ঢক্কডোল, মহা ধুমধাম মহা হট্টগোল। সকলে তখন আবার বলছে তত কিম তত কিম তত কিম। এইভাবে এই যে তত কিম তত কিম তত কিম, মানে তারপর কি হলো, তারপর কি হলো, তারপর কি হলো, সকলে মিলে 6 বার প্রেজেন্টেশন করেছে, মানে 6 বার উপস্থাপন করেছে সকলে এই তত কিম তত কিম তত কিম। 6 বারে দূত এই রাবণের যে যুদ্ধ যাত্রার যে বর্ণনা সেটা বলেছে, এবং শেষে বলেছে যে তাহাদের রুদ্র দাপটের চোটে ভয়ে প্রাণ উড়ে পিলে চমকে উঠে, আজি দুর্দিনে নাহি কারো রক্ষা, দলে বলে সবে পাবি আজি অক্কা। এই যে দলে বলে সবাই অক্কা পেয়ে যাওয়া, এ কথা শুনে জাম্বুবান অর্থাৎ রামের যে মন্ত্রী, রামের মন্ত্রী মশাই জাম্বুবান বলছে চোপড়াও বেয়াদব, মুখ সামলে কথা বলিস। রাম বলছে তুমি রাবণকে দেখেছো, এখান থেকে কত দূরে? দূত বলছে আগে এখান থেকে প্রায় 5 ঘন্টার মতো রাস্তা। সকলে বলছে হ্যাঁ হ্যাঁ 5 ঘন্টা না 25 ঘন্টা। দূত বলছে আগে একটু দ্রুত হাঁটলে 1.5 ঘন্টা হতে পারে। জাম্বুবান বলছে তুমি কি করে আসছিলে? হামাগুড়ি দিয়ে। রাম বলছে কোন দিকে আসছিল বলো তো? দূত বলছে আগে তা তো জিজ্ঞেস করিনি। সকলে বলছে বেটা তুমি আছো কোন কর্মে? রাম বলছে তাড়াতাড়ি আসছিল না আস্তে আস্তে? দূত বলছে সেটা তো আমি দেখিনি, ঠাউর করিনি। সকলে বলছে এটা কোথাকার অপদার্থ রে, দে ওটাকে তাড়িয়ে দে। এটা অনেক সময় কোশ্চেন আসে যে এটা কোথাকার অপদার্থ রে, ওটাকে তাড়িয়ে দে। কে বলেছে? রামের মন্ত্রিসভায় যে সভাসদরা রয়েছিল অর্থাৎ সকলেই এ কথা বলেছে। কাকে উদ্দেশ্য করে বলেছে? দূতকে উদ্দেশ্য করে বলেছে। কেন বলেছে বুঝতেই পারছো, যে দূতের যে কাজ তা না করে অপর পক্ষের গুণগান করেছে এবং তার ব্যক্তিগত কিছু কথা বলেছে, সে কিন্তু দূতের যে কাজ সে কাজ করেনি, তাই তাকে বলা হয়েছিল দে ওটাকে তাড়িয়ে দে। বিভীষণ তখন বলছে মন্ত্রী মশাই একটা কথা শুনুন, কানে কানে বলবো। জাম্বুবান বলছে ধুত বন মানুষ কথাকার, তোর দাড়িতে ভীষণ গন্ধ, শুনবো না। তখন দূত কি করলো? হা হা করে হেসে উঠলো। এই জায়গাটা ভালো করে শুনবে। বিভীষণ মন্ত্রী মশাই জাম্বুবানকে বলেছিল একটা কথা শুনুন, কানে কানে বলবো। তখন জাম্বুবান বলছে উদ্ধুত বন মানুষ কোথাকার, তোর দাড়িতে ভারী গন্ধ। কথাটা কে বলেছিল? জাম্বুবান বলেছিল। কাকে বলেছিল? বিভীষণকে বলেছিল। হেসেছিল কে? দূত হা হা করে হেসে উঠেছিল। তখন বিভীষণ বলেছিল বেটা হাসছিস কেন রে বেয়াদব? এটাও কোশ্চেন আসে পরীক্ষায়, বেটা হাসছিস কেন রে বেয়াদব? বক্তাকে, বক্তা বিভীষণ কাকে উদ্দেশ্য করে বলেছে? দূতকে উদ্দেশ্য করে বলেছে। তখন সুগ্রীব বলছে ওরে কে কোথায় আছিস, আমার গদাটা নিয়ে আয় তো। সকলে বলছে কেন গদা কেন? সুগ্রীব বলছে রাবণকে ঠ্যাঙাবো। তখন হনুমান প্রবেশ করেছে। হনুমান বলছে রাবণ বোধহয় আসছে। সকলে বলছে যা যা বেটা, এতক্ষণ একটা বাসি সংবাদ নিয়ে এসেছিস। কারণ রাবণ আসার সংবাদ আগেই পেয়েছে, হনুমান যেহেতু পরে এসে সে সংবাদটা দিয়েছে, তাই সেই সংবাদটাকে বাসি সংবাদ বলা হয়েছে। বাসি সংবাদটা কি? যে রাবণ আসছে। সুগ্রীব বলছে চল হে লক্ষণ আমরা যুদ্ধ করি গিয়ে। তখন সকলেই কি হলো? উত্থান করলো এবং প্রস্থান করলো। আর দূতকে কি করলো? গলা ধাক্কা দিয়ে প্রহার করতে করতে সেই রাজসভা থেকে তাড়িয়ে দেওয়া হলো। এই ছিল আজকের প্রথম লক্ষণের শক্তিশাল নাটকের প্রথম দৃশ্য, রামের শিবির। আমরা কি কি চরিত্র পেয়েছি? রাম পেয়েছি, জাম্বুবান পেয়েছি রামের মন্ত্রী, তারপর বিভীষণ পেয়েছি, লক্ষণ পেয়েছি, সুগ্রীব পেয়েছি, দূত পেয়েছি, এছাড়াও সকলে। অসাধারণ একটি প্রেজেন্টেশন সুকুমার রায়ের হাসির খোরাক পাঠককে জুগিয়েছে এই নাটকের মধ্য দিয়ে। আজকে আমরা এই নাটকের প্রথম দৃশ্যটি আলোচনা করলাম। আগামী ভিডিওতে আমরা দ্বিতীয় দৃশ্য, তৃতীয়, চতুর্থ আমরা পরপর বিভিন্ন দৃশ্যগুলো একে একে উপস্থাপন করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।